আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আজকে আমার কী অবস্থা হচ্ছে, আমার গাইডের কী অবস্থা করছে হলুদ অটোগুলো। মানে আমার যে কপালটা যে এত খারাপ, বিশেষ করে জুলাই মাসটা শুরু হওয়ার পর থেকে আমার কপালটা এত খারাপ। জুলাই মাসের 4 তারিখ আমার জন্মদিন গেছে, আমি নতুন বছরে পা রাখতে পারিনি। এর ভিতরে 4 তারিখ যেদিনকে আমার জন্মদিন গেছে সেদিন কি আমি বিকেলবেলা অনেক বড় একটা বিপদে পড়ছি। অনেক বড় একটা বিপদ গেছে আমার উপর থেকে। আসলে সেটা নিয়ে আমি ফেসবুকে বলছিও যে আল্লাহর রহমতে আমি আজকে বেঁচে গেছি। তো আজকে সেটা নিয়ে আমি এখনও খোলাখুলি কিছুই বলিনি আপনাদের মাঝে। তো আশা করি সেটা আমি কিছুদিন পর বলবো, কারণ সেই যে বিপদটা এখনও সেই বিপদটা আমার উপরে আছে। তো যার কারণে আমি সেটা এখনও বিপদটা নিয়ে আমি যে কাহিনিটা হয়েছে আমার সাথে 4 তারিখে সেটা নিয়ে আমি এখনও মুখ খুলিনি আপনাদের সাথে। তো আজকে যে কাহিনিটা হয়েছে ভাই, এটা আমি নিজের মানাই নিতে পারতেছি না ভাই। কী একটা কাহিনী হয়েছে আমার সাথে আজকে দুপুরবেলা বলতে 11টার দিকে, এই যে চৌমাথা বসে বরিশাল চৌমাথা বসে এমন একটা কাহিনী হয়েছে আমার সাথে। হলুদ অটোগুলা মানে জায়গায় শুধু আইসে মাইরে দিছে। মানে কি বলবো, মানে কপালটা এত খারাপ যে গাড়িতে আমার স্যার ম্যাডাম কেউই ছিল না, শুধু আমি গাড়ি নিয়ে আমার স্যারের মেয়েকে তাদের বাসায় গেছিলাম আনতে। তো যাবার পথে আর কি এই দুর্ঘটনা ঘটে। এই দেখেন কীভাবে মাইরে দিছে, দেখছেন পুরা মানে আইসা সামনে দিয়া পুরো মাইরে দিছে, রং সাইডটা আইসা মাইরে দিছে আমারে। মানে আমার এতভাবে ও চাপাইছে, আমার বাম পাশে জায়গা ছিল না। দেখতেছি ওরা 3টে অটো মানে পাল্লা দিয়ে আসতেছে চৌমাথা থেকে, বরিশাল চৌমাথা যারা বসে তারা চিনবেন চৌমাথা, আর সবাই জানেন ওখানে একটা অটোর একটা ঘাঁটি। তো 3টে অটো ওই রাস্তা দিয়ে আসতেছিল, ওদের তাফালিং দেখে আমি গাড়ি একেবারে সাইড করে ফেলাইছি, তারপরও আইসা গাড়িতে লাগাই দিয়েছে। তো কী আর বলবো, মানে মাথা এখন কাজই করতে আসে না আমার, যে ওরা কী একটা ক্ষতি করে ফেলাইছে আমার, যে এত পরিমাণ ক্ষতিটা করছে, যেটা যদি আমার সাথে যদি আমার স্যারে থাকতো তাইলে এতটা আমার চিন্তা করা লাগতো না বা চিন্তা হইতো না। আমার সাথে কেউ ছিল না, তাই যার কারণে আমি খুব ভয় ছিলাম। তারপর আমি যখন ওরা আমার গাড়িতে লাগাই দিয়ে যখন পলাই যাওয়ার চেষ্টা করে, তখন আমি গাড়ি সাইড করে রাস্তার পাশে সাইড করে তখন আমি আর পিছু নিয়ে আমি ওই যে অটোগুলার যে লোয়ার হ্যাঙ্গেলগুলো থাকে, হ্যাঙ্গার না কি বলে, ওইগুলো আমি ধইরা কইছি ভাই তুই অটোটা থামা, তোর সাথে আমি কথা বলবো। কিন্তু সে কোনো আমার কথা শুনে নেয়। সে গাড়ি চালাইতেছিল, প্লাস আমি ওই ঝুলতেছিলাম, আমি তার অটোর ভিতরে উঠতেও পারি নাই, আমি ওই অটো ধরে ঝুলতেছিলাম। আর সে তাওয়াইতে গেছে যাতে আমি পড়ে যাই এমন অবস্থায়। তার ভিতরে চৌমাথা যারা বরিশালে জানেন, চৌমাথা ব্যাপক পরিমাণ মানুষ থাকে সবসময় 24 ঘন্টা, রাত্রেও 2টা-3টা নেই, সবসময় মানুষ থাকে চৌমাথায়, এমনকি সার্জনও থাকে সবসময়। তো ওই চৌমাথা থেকে আমাকে সেভাবে সে টানতে নিয়ে গেছে। তাতে আমার অনেক দূর টানতে নিয়ে গেছে। পরে সামনে নিয়ে যখন আমি অনেক চিল্লাচিল্লি করছি, তখন 2-3জন লোক পড়ার সাথে সাথে আমি ওর সাথে চাবিটা টাইনে নিয়ে যাই অটোর। তারপর পিছন থেকে আমার যখন গাড়িটা যখন লোক পড়ছে, তখন সে বলতেছে সবার সাথে যে আসলে এই মূলত দোষটা তার না, মূলত দোষটা আমার। মানে সে পুরা দোষটা আমার উপর চাপাই দিছে। তো আমি বলছি আচ্ছা আমার দোষটা, তুই অটোটা সাইড কর, আমি গাড়িটা ঘুরে নিয়ে আসি। ও আমার কথা শুনতেছে না, সে চলে যাবে। চাবি আমি নিয়ে আসছি, তারপর সে তার জোড়া দিয়ে চলে যাবে বলতেছি তুই চাবি নিয়ে এসে যা। এর ভিতরে আমাকে মারতেও আসছে, মানে চোপারও হাঁকছে, ঠিক আছে। তারপর ভাগ্য ভালো যে পিছনে যে একটা ম্যাজিস্ট্রেটের গাড়ি ছিল, তো উনি দেখছে বিষয়টা যে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে। তো ওই যে ম্যাজিস্ট্রেটের সাথে যে একজন পুলিশ থাকে, ম্যাজিস্ট্রেটের গার্ড, ওই যে ম্যাজিস্ট্রেটের গাড়িগুলো যে বড় সিটের 13 সিটের গাড়িগুলো বড়, তো ওই সামনে ওই ম্যাজিস্ট্রেট বসা ছিল, আর ড্রাইভারও দেখছে ম্যাজিস্ট্রেটের গাড়ির যে অ্যাক্সিডেন্টটা মূলত কীভাবে হয়েছে। তো তারা আইসে সাথে সাথে আমাকে বলতেছে, এই ড্রাইভার তুই ওই অটোওয়ালার ছাড়বি না, সম্পূর্ণ দোষ ওই অটোওয়ালার, ঠিক আছে। পরে আমি বলছি ভাই এই কথাটা আপনি একটু 1 মিনিট এখানে থাকেন, আমার গাড়িটা রাস্তার মাঝখানে মানে পাশে থোয়া, গাড়িটা স্টার্ট দাও, আমি গাড়িটা একটু নিয়ে আসি। আর এই জনগণগুলো একটু বলেন যে দোষটা আমার না, দোষটা সম্পূর্ণ দোষটাই অটোওয়ালার। ওখানে জনগণ মানে এমন একটা পর্যায়ে আছে যে আমি কিন্তু ড্রাইভার ভাই, আমার বেতন কিন্তু ভালো, মানে আমার কিছু নেই যে 40-50 হাজার টাকা বেতন পাই এমন, আমার বেতন 13-14 হাজার টাকা বেতন, তার থেকে একজন অটোওয়ালা বেশি বেতন পায়। মানে ওই জায়গায় পাবলিক যে কজন পড়ছে, আস্তে আস্তে প্রায় 10-15 জন লোক এসে পড়ছে চৌমাথা বৈশা। তো ওই জায়গায় বৈশা ওই অটোওয়ালা যেই কথা বলতেছিল, সবাই এই অটোওয়ালার কথা শুনছে, আমার কথা কেউ শুনে নাই। মানে সে ভাবছে আমি একজন ড্রাইভার, প্রায় 30-40 লাখ টাকার গাড়ি চালাই, আমার কোনো সমস্যা নাই। মানে তারা আমার বুঝতে গাড়ির মালিক আমি, এমনভাবে তারা আমাকে ধরছে যে অটোওয়ালা ছাড়িয়ে দাও, মানে ফার্স্টে এইভাবে ধরছে। তারপর যখন আর যে অটোওয়ালা যখন বলছে সম্পূর্ণ দোষ আমার,
তখন ওই কথাটা তারা বিশ্বাস করে নিয়েছে পাবলিক, আমার কথা কেউ বিশ্বাস করে না আর আমার কথা শুনতে হচ্ছে না। তখন বলতে যে অটোওয়ালা সাইডে দাও। তখন তারপর যখন ম্যাজিস্ট্রেট গাড়িটা আসার সাথে সাথে ম্যাজিস্ট্রেট যখন বলে যে এই ড্রাইভারের কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ এই অটোওয়ালার আটক করো, তখন কিছু কিছু মানুষ শুনছে। তো শোনার পরে আমি বলতেছি যে ওই যে ম্যাজিস্ট্রেটের গাড়ি যে পুলিশ ভাই আর ড্রাইভারকে বলতেছি যে ভাই 1 মিনিট সময় লাগবে, আমার গাড়িটা ঘুরে নিয়ে এইখানে আসি, আমার গাড়িটা স্টার্ট দেওয়া আছে সামনে রাস্তার পাশে রাখা, জ্যাম পড়ে যেতেছে, আমি গাড়িটা ঘুরে নিয়ে আসি, একটু রাখেন অটোটা একটু থামাই রাখেন। ওখানে যে পাবলিক ছিল তাদেরকেও বলছি। তো বলার পর কী হয়েছে, আমি বলতেছি আচ্ছা তুমি যাও। তো আমি গাড়িটা ঘুরেই আনতে গেছি, আমি গাড়িটা ঘুরে আনিয়ে দেখি যে এখানে অটো নাই মানে কিচ্ছু নেই। পর আমি পাবলিককে জিজ্ঞেস করলাম ভাই অটো লাগাছে, কয় কি তারা বলতে যে তারা চলে গেছে, অটোটা চলে গেছে। পরে ম্যাজিস্ট্রেটের গাড়ি বললাম, মানে তারা তো গাড়িতে বসা, তারা তো গাড়ি থেকে নামে নেয়। বললাম ভাই অটোটা ওই যাইতে আছে, অনেক দূর চলে গেছে। আমি গাড়ি মানে গাড়ি ঘুরে চৌমাথা, যারা বরিশালে থাকেন জানেন যে চৌমাথা যে কী পরিমাণ একটা জ্যাম থাকে 24 ঘন্টা, আপনারা জানেন। ওখানে সবথেকে বরিশাল দক্ষিণাঞ্চলে বরিশালের হাইওয়ের সবচেয়ে বড় বড় বাসগুলো ঢোকে, ঠিক আছে। তো ওইখান থেকে একটা গাড়ি ইউটার্ন নিতে হাইওয়ে অনেক কষ্ট হয়। তো আমার মিনিমাম 3 থেকে 4 মিনিট লাগছে গাড়িটা সিঙ্গেল দিয়ে ঘুরাইতে। তো আমি যখন গাড়িটা ইউটার্ন নিয়ে আসতে আসতে সে অনেক দূর চলে গেছে। আর বরিশালে হলুদ অটো তো জানেন, রূপাতলি, লঞ্চঘাট, মেডিকেল, নতুলাবাদ, এতে হাজার হাজার অটো চলে। আর 3-4 মিনিটে সে অনেক দূর চলে গেছে। অনেক দূর চলে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে অটোওয়ালাকে, বলতেছে সামনে চলে গেছে। মানে তারা কেউ ধরে আটকে রাখতে পারে না, এমনকি আমি যে চাবি নিয়ে আসছি ও কীভাবে জানি তার জোড়া দিয়ে তারপর চলে গেছে। যাই হোক, তা আমি জিজ্ঞেস করার পর বলতেছি যে অটোওয়ালা চলে গেছে। তো আমি ওই অবস্থায় গাড়ি টান দিছি, টান দিয়ে তো দেখতেছি যে সামনে ভাই অটো অভাব নাই, একটা দূরে না, মানে কমপক্ষে 20-30টা অটো আমার সামনে। আর আমি কীভাবে কী করব মাথায় কাজ করতেছিল না ওই টাইমে। আর গাড়িতে এত একটা ক্ষতি হয়ে গেছে, প্রায় অনেক টাকা লাগবে। যাই হোক, যখন অটোগুলোর আমি ধাওয়া করতেছিলাম তখন আমি ডানে বামে অটো, আমার ডানে অটো বামে অটো, আমি রাস্তার মাঝখানে চলতেছি, এবং ডানে অটো বামে অটো। আর আমি ওই যে অটোগুলো যে দেখতেছে এইভাবে তাকাই থেকে যখন অটোগুলো দেখতেছে আমি, তখন দেখি যে আমার গাড়ির কন্ট্রোল করতে পারি না, গাড়ি পুরো স্পিডে হয়ে গেছে, প্রায় 70-80 স্পিডে আমি চালাইতেছি। যে অটো কই গেল চলে, কোনো চিপে ঢুকলো কিনা। প্রায় 1 কিলো চালানোর পর, 1 কিলো চালানোর পর দেখি কি ও আস্তেটা বামে সরু রোড গেছে ছোটো, সেই রোডের ভিতরে ঢুকে গেছে। সেটা আমি বুঝতাম না, বুঝছি ও আমার দিকে তাকাইছে এইভাবে আড়াইয়া। যখন তাকানোর সাথে সাথে আমি বুঝছি যে এই অটোটাই। পরে আমি প্রায় 2 কিলো থেকে 2-3 কিলো আমি লড়াইছি, 2 থেকে 3 কিলো রাস্তা আমি লড়াইছি। হ্যাঁ লড়াইছি। আর রাস্তা অনেক চিপে ভাই, ওই চিপের রাস্তায় দিয়ে ওই রুমে ড্রাইভ করা আমার লাইফে, আমার কাছে 6 থেকে 7 বছর আমি গাড়ি ড্রাইভিং করি। এই 6-7 বছর আমার লাইফে আমি এইভাবে কখনো গাড়ি চালাইনি, রাত চালাইনি। যেখানে ওই অটোওয়ালা ঢুকছে পালাইছে, ঠিক আছে, তো সেখানে আমি ওই জায়গায় যদি আমার প্রাইভেট কার ঢুকেছে পর একটা মানুষ চলতে সমস্যা হয়ে যায়। তো আমার চিন্তা হচ্ছে আমার ধরাই লাগবে, ঠিক আছে, যে আমি যেভাবে চালাচ্ছিলাম ভাই আমার অনেক বড় ক্ষতি হতে পারবে আমার গাড়ির। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আর ধরতে পারছি। ধরার পর সেখানে বসে তো সে আবার সিনকেট করতে আসে। ধরার পর বলতে যে ভাই আমার দোষ না, ওই জায়গায় পাবলিকরেও আবার সে মানে তাবিজ পড়ার না কি খাওয়াই গেলাইছে খুঁজ পাই না ভাই। ওই যে পাবলিকও তাদের সাইডে দেবে, আমার বলতেছে আবার ওই জায়গায় পাবলিক বলতেছে। আমি এবার যে রাস্তা মাঝখানে আটকাইছি, তো বলতে আছে যে ওই জায়গায় পাবলিক বলতে যে তুমি গাড়ি সাইড করো। আমি বলছি ভাই আমার গাড়ি সাইড করা যাবে না, আগে ওরে আটকান তারপর আমি গাড়ি সাইড করব, না পুরো জ্যাম পড়ে থাক, ঠিক আছে। পরে বলতেছে না তুমি গাড়ি সাইড করো। আমি গাড়ি সাইড করবো, গাড়ি আন থাক, যদি সার্জেন এসে আমার গাড়ি নিয়ে যাক, যদি এদিকে পুরো জ্যাম পড়ে থাকে, জ্যাম পড়ে আগে ওরে আটকান তারপর আমি গাড়ি সাইড করব। তো আল্লাহর অশেষ রহমত যে আমার অনেক একটা সিনিয়র ভাই পেয়েছি। তো উনি আমার ডাক দিয়েছে যে মামুন কী হয়েছে। তো আমি তার বিষয়টা খুলে বললাম যে ভাই এই কাহিনী। তো সে শোনার পর সে তো একা, সে ওই জায়গায় স্থানীয় বাসা, কিন্তু ওখানে আরও অনেক লোক পড়ে গেছে, প্রায় ওই জায়গায় 30-40 জন লোক পড়ে গেছে। আমি তো চোর করে লড়াইতেছিলাম। তো তারপর দেখলাম যে ওই যে 30-40 জন লোক পড়ে গেছেন, তারা বলতেছে যে মানে ওই অটোওয়ালা, আমি গাড়ি সাইড করতে ওই অটোওয়ালা ওই যে লোকেরা ফার্স্টে বলছে আচ্ছা আমি অটো ধরছি তুমি গাড়ি সাইড করো। আমি পরে বলছি আচ্ছা যদি অটো চলে যায় ছুটে যায় তাহলে সম্পূর্ণ দায়ভার আপনাদের, এই গাড়ির সম্পূর্ণ খরচ আপনাদের দেওয়া লাগবে। তখন সে বললো আচ্ছা, ওখানে লোক বললো আচ্ছা আমরা দিব, তুমি গাড়ি সাইড করো। পরে আমি ওনাদের কথা শুনে গাড়ি সাইড করছি। সাইড করতে ওই অটোওয়ালা ওইখানে লোকদের কী বলছে আমি জানি না,
এখন তারা বলতেছে যে সম্পূর্ণ দোষ আমার, আমি রং সাইডে ঢুকছি, রং সাইডে লাগছে এইটা সেইটা। তাদের কথা শুনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে ভাই কী কইতেছে এরা। পরে আমি আস্তে আস্তে বললাম যে ভাই এই কাহিনী এইভাবে এসে লাগাই দিছে, আর কীভাবে রং সাইডে লাগাইছে আমার ডাইন সাইডে, সামনে দিয়ে গাড়ি আইসে আমার ডাইন সাইডে লাগাই দিছে। তখন আমি তাদের সবাইকে বিষয়টা খুলে বললাম, কিন্তু খুলে বলা তো অনেকে বিষয়টা মানতে চায় না, চাইছে যে সবাই ভাবে কি যে অটোওয়ালা 500 টাকা ইনকাম করে, 1000 টাকা ইনকাম করে আর ছাড়ে দিও গরিব মানুষ, সবাই এই কথা বলতেছিল। আর এই গাড়িওয়ালা কোটিপতি ভাই ঠিক আছে, কিন্তু অ্যাক্সিডেন্টটা তো আমি করছি। আমি আমার স্যারের ফোন দিচ্ছি, সে বলতে আছে যে আমি কিছু জানি না, তুমি গাড়ি কীভাবে কী করো, জরিমানা নেও না কী করো আমি জানি না, তুমি গাড়ি আমি ভালো চাই। আমার স্যারে বলতেছে এই কথা। আর এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, এত তো আমার চাকরিটা চলে যেতে পারে, তাই না? তো যাই হোক, তো সেখানে লোকরা বলতেছে যে অটোওয়ালা কয় টাকা ইনকাম করে, আরে সাইড যায় কীভাবে, সেভাবে তারা কথাবার্তা বলতে আছে। আর আমার তো মাথা খেয়াল, জীবন চলে যাবে না মায়েরা বাপ, কিন্তু আরে সারা যাবে না, সেভাবে আমি আটকে সরে। পরে অনেক হস্তাশে হয়েছে, কথাবার্তা হয়েছে, পরে কিছু লোক তো ছাড়িয়ে দেবে। পরে আমি বলছি ভাই ওরা ছাড়াই যাবে না। পরে যখন ওর কথা ফার্স্টে শুনছে যে কীভাবে হয়েছে, পরে আমি যখন কথাটা বলছি যে ভাই এইভাবে সে লাগাই দেওয়ার পর আমি ওর চাবি নিয়ে গেছি, সে আমার কথা শুনে নাই, চাবি নিয়ে গেছি। এমনকি আমি তার গাড়ির সাথে ঝুলেছিলাম, সে ওই অবস্থা আমাকে টানতে অনেক দূর নিয়ে গেছে, প্লাস আমি চাবি নিয়ে গেছি। তারপর সে ওইখান থেকে ম্যাজিস্ট্রেটের গাড়ি ছিল, তারপর ওই জায়গায় পাবলিক ছিল, তাদের কথা না শুনে সেখান থেকে সে অটো নিয়ে পালাই আসছে, ঠিক আছে। তারপর ওই যে চৌমাথা দিয়ে একটা লোক আসার পর সে বলতেছে যে না এই ড্রাইভারের দোষ নয়, সম্পূর্ণ দোষ অটোওয়ালা। তখন সবাই আস্তে আস্তে আমার কথা শুনছি। তারপর ওখানে প্রায় 1-2 ঘন্টা অনেক তক্কাতক হয়েছে ওই অটোওয়ালা ড্রাইভারের সাথে। সে তখন ফাঁকপুর নিতে আসে, সে অনেক কিছু করে ফেলাইবে, এইটা সেইটা, সে টাকা দিতে পারবে না। পরে লোকজন বলতেছে যে মানে অনেক কিছু পরে একটা সমাজতা আইছে যে টাকা দিবে। তো টাকা দিবে কীভাবে, সে 500 টাকা দিবে। ফার্স্টে ওই জায়গায় পাবলিক বলতে আছে যে আমার বলছে যে ভাই অ্যাক্সিডেন্ট তো কেউ ইচ্ছে করেও করে না, টাকাটা দুজনেই দেন। পরে আমি পাবলিকের এক কথা মানিয়েছি, আচ্ছা ভাই যেহেতু সে অটো চালায়, সে কিন্তু অটো চালায়, তার থেকে কিন্তু আমার বেতন কম হইতে পারে, আমি লাখ টাকার গাড়ি চালাই, কিন্তু তার থেকে সে যে মাসে ইনকাম করে তার 3 ভাগের 1 ভাগ ইনকাম করি আমি। একটা অটোওয়ালা ভাই, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমার বাপেও অটো চালায়। একটা অটোওয়ালা চালায় যদি রোজ 1000 টাকা, আর অটোটা যার অটো, ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড আছে সে অটো চালায়, যার অটো সে মিনিমাম রোজ 1000 টাকা ইনকাম করতে হবে, তার মাসে 30,000 টাকা ইনকাম করতে হবে, সে চক্ষু বুঝছে, ঠিক আছে। আর আমার ড্রাইভার, আমার 12,000 টাকা বেতন ভাই, তা কই 12,000 কই 30,000 টাকা বাদ দিলাম। তারপর মনে করেন যে আচ্ছা আমি তারপর বলছি যাই হোক, যেহেতু দুর্ঘটনা হয়ে গেছে 50-50 একটা দোকানে যাই, 50-50 টাকা দেবো। অ্যান্ড সেই লোক বলতেছে যে না আমার সাথে তোমরা, সে আমার বলতেছে যে আপনি গাড়ি এখানে রাখিয়া আমার অটোতে উঠেন, আমার সাথে বাসায় যাবেন, তারপর আপনাকে 500 বা 1000 টাকা দেবো। আমি বলছি আমি যাব না, আগে আমি গাড়ি নিয়ে আমি গ্যারেজে যাব, তারপর সেখানে গিয়ে গ্যারেজের লোক আছে তাদের সাথে কথা বলবো যে কয় টাকা কী খরচ হয়, সেটা 50% আপনি দেবেন, 50% আমি দেবো। তারপর বলতে আছে সে রাজি না, কোনো মতে রাজি না। সে একবার বলে যে আমার সাথে একা চলেন, আপনি গাড়ি রেখেছেন, আমার বলতেছে আপনি এখানে গাড়ি রেখে আমার সাথে চলেন, আপনি টাকা দিয়ে দেবো। আবার বলতেছে আচ্ছা আপনি চলেন, আপনি আগে গাড়ি চালান, আমি পিছিয়ে আসি, সে এইভাবে বলতেছে। মানে সে অনেক ধোকা দেওয়ার চেষ্টা করছে আমাকে, ঠিক আছে। তারপর ওখানে অনেক মানুষ পরবর্তী হেল্প করছে, অনেক যাই হোক হেল্প সাপোর্ট করছে, কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে যে ওনার মামা আসছে, ওনার ওয়াইফ আসছে আয়সা, তো তারা এসে ওখানে বসে অনেক সিনকেট করছে, তারা কোন ক্ষমতাবান লোক আছে নাকি তাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করছে। পরে আমি বলছি আপনার যদি কাউরে ফোন দেওয়ার ইচ্ছা থাকে ফোন দেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হয়েছে এখানে যদি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা এখন যে ইউনুস আছে ডক্টর ইউনুস সাহেব, আমি সরাসরিভাবে বলছি যে যদি সেও আসে এখানে, তারপর আমার গাড়ির সব খরচ দিয়ে তারপর যাওয়া লাগবে। আমি তখন বলছি যে সব খরচ দিতে যাওয়া লাগবে, যখন উনি আইসা বড় মেয়াগো ফোন দেওয়া শুরু করছে, মানে উনি এমন সিনকেট করা শুরু করে, কিন্তু উনি আমার যেখানে বসে আটকাইছি ভাই ওখানে বসে মানে সব আস্তে আস্তে সব সাপোর্ট আমার এসে পড়ছে, কারণ আমার পরিচয় জানছে, আমার বাসাকেও জানছে, তো সবাই আমার সাপোর্ট এসে পড়ছে। কিন্তু তারপর সে আইসা উমুকে ফোন দেওয়া শুরু করছে। যাই হোক পরবর্তীতে ওখানে লোক পড়ছে, তারা তো খুব পুরো খেপে গেছে, তাদেরকে মারবে। ওই ছেলের মামাকে, ছেলের দুটো ফ্রেন্ড আসছে, তারাও আমার সাথে পুরা খারাপ বিহেভ করছে, তার ওয়াইফ সেও। পরে সবাই মিলে আমাকে ধরছে আর কি, যে ড্রাইভার কি দোষ নেই, এইভাবে সবাই খারাপ ব্যবহার করছে। তারপর ওখানে যে স্থানীয় লোক আছে তারা বলছে যে ড্রাইভারের সাথে যদি একটা খারাপ ব্যবহার করে তাহলে এখানে অনেক খারাপ হবে, ঠিক আছে।
তারপর বলার পর তারা শান্ত হয়েছে। তারপর সেরা ওই ছেলের মামু এসে আমার 500 টাকা হাতে দেয়। যুক্তি হয়েছে যে গাড়ি নিয়ে দোকানে যাব, সেখানে যে কয় টাকা লাগে 50-50, তার পয়সা আমার 500 টাকা দেয়। তারপর আবার দিতে আছে যে আপনার 1000 টাকা, এইভাবে দেয়। ঠিক আছে, আমি কি ভাই আমার এই দোকানে নিয়ে যা দিবেন ওইয়া। পরে একটা লোক বলতে আছে ওখানে যে ভাই 1500 টাকা দিয়ে দেন, যাওয়ার হয়ে গেছে। আমার বলতে যে ভাই তুমি ড্রাইভার, তুমি 1500 টাকা রেখে দাও, আর তোমার মহাজনের প্রয়োজনে তুমি ফোন দাও, আমরা কথা বলি, নাহলে তোমার সাথে চলো, তোমার মহাজনের পাশে যাইয়া বুঝে সব তোমার মহাজনের বলি, তোমার চাকরিতে সমস্যা না হয়। তো অ্যাক্সিডেন্টটা বা কী হয়েছে ইয়া কোনো মহাজনই জানে, বোঝে না, বুঝতে চায় না। ঠিক আছে, তার লাখ টাকা গাড়ি, তো এই গাড়িটার দাম প্রায় 35 লাখ টাকা। এটা একটা আঘাত লাগলে স্বাভাবিক, মহাজন মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। তারপর আমার বলতে আছে যে 1500 টাকা নাও, 1500 টাকা নিয়া তারপর যাওয়া হয়ে গেছে, ও তো অটো চালায়, সাইডে দাও। পরে আমি ফার্স্টে না শিখে গেছি যে না ভাই এটা হয় না, প্রায় 27,000 টাকা। আমি ফার্স্টে বলছি যে 10,000 টাকা, 10,000 টাকার মতো খরচ হইবে, সেখানে 1-1,500 টাকা যদি দেয় সেটা না নেওয়াই ভালো। ঠিক আছে, এই 1-1,500 টাকা নিয়ে আমি এবার নাম করবো যে টাকা নিছি। তারপর বলতে আছে যে না এটা নেও। পরে আমি বললাম আচ্ছা তাহলে দেন। ঠিক আছে, এই পরে 1500 টাকার জায়গায় তখন তার মামু পকেট মুখ সব খুঁজছে মুছে বাইর করছে 1200 টাকা শুধু। সেই 1200 টাকা আমাকে হাতে ধরাই দেয় ওইখানের লোকেরা, বলছে এই 1200 টাকা তুমি রাখো, যাওয়ার হয়ে গেছে। এই তা আমার মাত্র 1200 টাকা খরচা দেয়। আর সেখানে যে আমার যারা সাপোর্ট করছে ভাই, তাদের আমি কিছু খাওয়ান দিই, তাতে আমার প্রায় 60-70 টাকার মতো খরচা হয়েছে, সেটা বাদ। যাই হোক, আমার 1200 টাকা খরচা দেয়। তো 1200 টাকা খরচা দেওয়া নিয়ে আমি তখন ওখান থেকে সবার সাথে কথা বলে আসি। যখন আইসি একটা দোকানে যাই, যখন গাড়িটা আমি দেখে যে এইভাবে সমস্যা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, কীভাবে কী টাকা খরচ হতে পারে, তখন আমার দোকানদার বলে যে মিনিমাম 8,000 টাকা লাগবে, মিনিমাম। হ্যাঁ, তো যাই হোক, সেখান থেকে আমি কথা শুনে এসে স্যারের দেখাইলাম গাড়িটা যে এইভাবে ওইভাবে হয়েছে। স্যারে আমার সাথে যেটা বলছে এটা স্বাভাবিক, সব স্যারেরাই বলবে, কারণ 30-35 লাখ টাকা গাড়ি এইভাবে একটা ক্ষতি হইলে তাদের 8-10,000 টাকা আমার স্যারের দৈনিক একদিনে ইনকাম। আমার স্যার ডাক্তার, তার এই একদিনে ইনকাম 8-10,000 টাকা, বুঝছেন? তাদের কাছে এটা কিছু না, কিন্তু তারা আমাকে বলছে যে এইভাবে কেন করলা, তোমারও দোষ আছে কিনা, তোমার সাবধান গাড়ি চালাইতে হবে। তো বলছি যে আমি সাবধানে ছিলাম, আমি আমার সাইডে ছিলাম, আমার যে সাইড তার থেকেও আমি বেশি চাপাইছিলাম। তারপর এসে লাগাই দিছে, তারপর সে যা বলার বলছে। যাই হোক, কিন্তু এই হয়েছে কথা ভাই, এই অটোওয়ালারা এত বাইনচোদ, এত খারাপ চোদা যে ধারণার বাইরে। এর আগেও আমার একটা অ্যাক্সিডেন্ট করছি, বেশ কয়েকটা অটোতে আমার গাড়িতে লাগাই দিয়েছে। এবার অনেকগুলো ভিডিও আছে আমার পেজে, আপনারা চাইলে খুঁজে দেখতে পারবেন। এই হচ্ছে কথা। আর 4 তারিখে যেটা বলছি ভিডিওর শুরুতে, 4 তারিখে ঘটনাটা, সেটা আসতে আছে, সেটা খুব শীঘ্র, এই মাসে না পারলেও সামনের মাসে দিব, কারণ সেটা অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে আমার সাথে। আমার জন্মদিন শুরু, সেদিন থেকেই আমার বিপদটা শুরু, জানি না কপালে কী আছে। যাই সবাই দোয়া করবেন যাতে আমি খুব সাবধানে খুব ভালোভাবে গাড়ি চালাতে পারি, যেহেতু এত লক্ষ লক্ষ টাকা গাড়ি আমি চালাই, মহাজনে আমার হাতে তুলে দিছে। তো আমি যেন খুব ভালোভাবে গাড়িটা চালাইতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।